রাহাত, এখনো ঘুমাচ্ছিস? চাচি, আমি উঠছি। উঠছি না, উঠে পড়। আগে গরুগুলোকে খাবার দে, তারপর মাঠে যাবি। ঘুম জড়ানো চোখে রাহাত দৌড়ে গোয়ালে গেল। গরুগুলোকে খাওয়াতে খাওয়াতে সে আস্তে করে বলল, তোদের জীবনও আমার চেয়ে ভালো, অন্তত কেউ তোদের মারধর করে না। মাঠে কাজ, কাঠ কাটা, পানি আনা, সব কাজ একাই করতে হতো। একদিন দুপুরে চাচি, খুব ক্ষুধা লেগেছে, একটু ভাত দেবেন? ক্ষুধা লেগেছে? কাজ শেষ হয়েছে? না, কিন্তু সকাল থেকে কিছু খাইনি। তাহলে কাজ কর, কাজ না করলে খাবারও পাবি না। কথাগুলো শুনে রাহাত চুপ করে চলে গেল। তার চোখে পানি চলে এসেছিল। সেই রাতে রাহাত উঠোনে বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়েছিল। মা, তুমি কি আমাকে দেখতে পাও? বাবা, তুমি বলেছিলে আমি কখনো অন্যায়ের সামনে মাথা নত করব না। আমি তোমার কথা রাখবো। হঠাৎ বাতাস বইতে লাগলো। পরদিন চাচা করিম তাকে ঘরে ডাকলেন। রাহাত, এখানে বস। জি চাচা। তুই এখন বড় হয়ে গেছিস, একটা কাগজে সই করে দে। কিসের কাগজ? সেটা তোর জানার দরকার নেই। এটা তো সব জমি আপনার নামে করে দেওয়ার কাগজ। রাহাত কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। রাহাতের বাবা ছিলেন অনেক জমির মালিক। গ্রামের সবচেয়ে বড় আমবাগান, কয়েক বিঘা জমি আর একটি পাকা বাড়ি ছিল তাদের। সবকিছু রাহাতের নামে লেখা ছিল। কিন্তু এই সম্পত্তির উপর লোভ পড়ল তার চাচা করিমের। যদি কোনোভাবে সব জমি আমার নামে করাতে পারি, তাহলে সারা জীবন আর কাজ করতে হবে না। সই করে দে। এগুলো আমার বাবা মায়ের স্মৃতি, আমি কাউকে দেব না। কি বললি? অন্যায় কথা আমি রাজি নই। করিম রাগে কাঁপতে লাগল। আমার বাড়িতে থেকে আমার কথার অবাধ্য হবি? এই ছেলেটাকে আজ শিক্ষা দাও। চাচা রাগে রাহাতকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রাহাতের চোখে পানি চলে এলো, কিন্তু সে কাগজে সই করল না। মাটিতে পড়ে থেকেও সে শুধু একটি কথাই বলল, আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি আমার বাবার সম্পত্তি অন্যায়ভাবে কাউকে দেব না। সেই রাতের পর থেকে চাচা করিম আর চাচি সালমার রাগ যেন আরও বেড়ে গেল। তারা বুঝে গেল রাহাতকে সহজে ভয় দেখিয়ে সম্পত্তি নেওয়া যাবে না। পরদিন ভোরে রাহাত, উঠ, সূর্য মাথার উপরে উঠে গেছে। রাহাত ঘুম থেকে উঠে দেখল বাইরে তখনও অন্ধকার। চাচি, এখনো তো ভোরও হয়নি। আমাকে শেখাতে আসিস না, যা পুকুর থেকে 10 কলস পানি নিয়ে আয়। রাহাত কিছু না বলে কলস নিয়ে বেরিয়ে গেল। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে ঢুকতেই সে শুনতে পেল চাচা চাচির কথা। এভাবে হবে না, ছেলেটা কিছুতেই সই করছে না। আমি একটা উপায় বের করেছি। কি উপায়? ওকে বাড়ি থেকে বের করে দেব, তারপর সবাইকে বলবো ও নিজেই পালিয়ে গেছে। কথাগুলো শুনে রাহাতের বুক কেঁপে উঠল। সেদিন রাতে রাহাত, শেষবারের মতো বলছি, কাগজে সই কর। আমি সই করব না চাচা। তাহলে আজই এই বাড়ি ছেড়ে চলে যা। কিন্তু এটা তো আমার বাবার বাড়ি। চুপ, এক্ষুনি বের হয়ে যা। চাচা তার ছোট্ট কাপড়ের ব্যাগটা বাইরে ছুঁড়ে ফেলল। রাহাতের চোখে পানি চলে এলো। আমি কোথায় যাব? সেটা আমার জানার দরকার নেই। কেউ তার কথা শুনল না। গভীর রাতে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। চারদিকে অন্ধকার, আকাশে মেঘ, হালকা বাতাস বইছে। মা, বাবা, তোমরা থাকলে আজ আমাকে এভাবে রাস্তায় নামতে হতো না। হাঁটতে হাঁটতে সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। হঠাৎ দূরে একটা পুরনো বাড়ির সামনে আলো দেখতে পেল। ভয়ে ভয়ে সে এগিয়ে গেল। দরজার সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। কে ওখানে? আমি রাহাত। এত রাতে এখানে কেন? রাহাত সব ঘটনা খুলে বলল।
বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার নাম রাহাত? তোমার বাবার নাম কি আব্দুল হাকিম ছিল? জি, আপনি আমার বাবাকে চিনতেন? চিনতাম। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু। রাহাত বিস্ময়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। ভয় পেও না বাবা, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। সত্যি বলছেন? হ্যাঁ, আর একটা কথা, তোমার বাবা মারা যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার কাছে রেখে গিয়েছিলেন। কাগজ? কিসের কাগজ? সেই কাগজ যা তোমার জীবন বদলে দিতে পারে। রাহাত অবাক হয়ে গেল। রাহাতের বুক ধকধক করতে লাগল। কোন কাগজের কথা বলছেন বৃদ্ধ? কেন তার বাবা সেগুলো লুকিয়ে রেখেছিলেন? আর সেই কাগজে কি এমন লেখা আছে যা চাচা করিমের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিতে পারে? এসব প্রশ্নের উত্তর তখনও রাহাতের অজানা ছিল।